আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে ফুটবল দুনিয়ার অন্যতম বড় একটা খবর, কিলিয়ান এমবাপ্পে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন এবং সেখানে তার প্রেজেন্টেশন এবং যেভাবে তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় একের পর এক লুক দিয়েছেন সকলে নিশ্চয়ই দেখেছেন। ফুটবল ভক্তদের মধ্যে রিয়াল মাদ্রিদ ফ্যানেরা এই মুহূর্তে অনেক খুশি হতে পারেন। উল্টো সাইডে থেকে অন্য দলের ফ্যানেরা কিছুটা হলেও দুশ্চিন্তা করতে পারেন, কারণ রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা এমবাপ্পে সহ আরও অনেকটুকু শক্তিশালী হয়ে গেল। একজন ফুটবল বিশ্লেষক হিসেবে আমার কাছে আনন্দ দুঃখর চেয়ে অনেক বেশি করে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পিওর একটা এক্সাইটমেন্ট। আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপ্পের একটা না একটা সময় রিয়াল মাদ্রিদে আসতেই হতো। এমবাপ্পের মতো একজন প্লেয়ার বর্ন টু প্লে ফর রিয়াল মাদ্রিদ, এই জিনিসটা আমি এর আগেও বলেছি, কোনো না কোনো সময় এই জিনিসটা হতো। অনেকটাই একে অপরের জন্যই তৈরি হয়েছেন এমন টাইপের কথাবার্তা এখন পর্যন্ত আমি বলতে পারছি, কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করছি। দেখুন, রিয়াল মাদ্রিদ এমনিতে দুর্দান্ত একটা স্কোয়াড তৈরি করে এবং সবসময় তাদের প্ল্যানের অংশ হিসেবে দলীয় সাফল্যটাকে মূল্যায়ন করা হয়। কোনো একজন প্লেয়ারকে সেভাবে তারা হাইলাইট করতে চায় না। ক্লাবের মোটোটা, ক্লাবের গুরুত্বটা সবসময় তারা উপরে রাখতে চায় এবং কিলিয়ান এমবাপ্পেকে যদি রিয়াল মাদ্রিদ সেই জায়গা থেকে তার অতিমাত্রায় সুপারস্টার ওই যে একটা স্ট্যাটাস আছে সেটাকে বাদ রেখে একজন সাধারণ প্লেয়ার হিসেবে এই দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারে, তাহলে সেটা রিয়ালের জন্য অনেক ভালো হবে, সেটা এমবাপ্পের জন্য অনেক ভালো হবে। এবং অনেকে এই জায়গায় এসে হয়তোবা এমবাপ্পে আসার পরে রিয়াল মাদ্রিদের ওভারঅল ব্যালেন্সটা অন্যরকম হয়ে যাবে, হয়তোবা ভিনিসিয়াস জুনিয়র তার আগের সেই জায়গাটা হারাবেন, কিংবা একটা দলে অতিরিক্ত সুপারস্টার প্লেয়ার থাকার কারণে অতি সন্ন্যাসে গাজন নষ্টের মতো যে একটা ব্যাপার সেই প্রসঙ্গটা তুলে আনবেন। তবে আমার কাছে মনে হয় অন্যান্য ক্লাবের ক্ষেত্রে হয়তোবা সেই জিনিসটা হতো, প্যারিস সেন্ট জার্মেইতে হয়তোবা সেই জিনিসটা হয়েছে। তবে ক্লাবটা যেহেতু রিয়াল মাদ্রিদ, এখানে এসে আমাদের এই আলোচনাগুলোকে থামিয়ে দিতে হবে, কারণ কোনো একজন প্লেয়ারকে মেনটেন করা এবং তাকে দলের সঙ্গে যুক্ত করা, তার ওভারঅল স্ট্যাটাসটা কখনোই নট বিগার দ্যান ক্লাব এমন একটা অবস্থায় রাখার মতো কোনো একটা ক্লাব যদি এই মুহূর্তে পৃথিবীতে থেকে থাকে, ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ। আপনি এ দলটার সাপোর্টার নাই হতে পারেন, এ দলটার ওভারঅল প্লেইং স্টাইল আপনার ভালো নাই লাগতে পারে, তবে তারা বছরের পর বছর চ্যাম্পিয়ন্স লিগের মতো খুবই কঠিন একটা কম্পিটিশনে যে সাফল্য পেয়েছে, তারপরে এই জিনিসটা আরও জোর দিয়ে কিন্তু বলা যায় কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগত ওই সকল সুযোগ সুবিধা এবং কিছুটা হলো স্বেচ্ছাচারিতা, যেটা কিনা প্যারিস সেন্ট জার্মেইতে দেখাতে পারতেন, রিয়াল মাদ্রিদে দেখাতে পারবেন না। এটা একদিক থেকে এমবাপ্পের জন্য আরও বেটার একটা সিচুয়েশন হবে বলে আমার কাছে মনে হয়। ব্যালন ডিওরের রেসগুলোতে সামনে আমি এমবাপ্পেকে আরও অনেক বেশি দেখতে পাচ্ছি। এমবাপ্পের ক্যারিয়ারের সবচেয়ে বেটার ফেসটা রিয়াল মাদ্রিদের জার্সিতে আসবে, সে জিনিসটা আশা করছি এবং সেই জিনিসটা আমার মনে হচ্ছে। ঘুরে ফিরে একটা প্রশ্ন বারবার করে আসে যে ভিনি জুনিয়র থাকার পরে এমবাপ্পে আসলে কোন জায়গায় খেলবেন। বেশ কয়েকটা উদাহরণ নিয়ে এসেছে এখানে, বেশ কয়েকটা প্ল্যাটফর্মের রেফারেন্স নিয়ে আসলাম। যেমন কিছুদিন আগে কিন্তু goal.com একটা প্রেডিক্টেড লাইন আপ কিন্তু দিয়েছে, যেখানে তারা 4-2-3-1 এমন টাইপের একটা সিস্টেম দেখাচ্ছে, যেখানে চুয়েমেনি এবং ভালভার্দে দুজন অর্থাৎ ডবল পিভট একটা সিস্টেম দেখাচ্ছে এবং কার্লো আনচেলত্তি এই সিস্টেমটাতে যেতে পারেন। সেক্ষেত্রে রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পের কিছুটা নিচে এবং এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, এটা একটা অপশন হতে পারে। লেফট ব্যাক পজিশনে আলফোনসো ডেভিসকে ঘিরেও কিন্তু অনেক আলোচনা চলছে, এটা মাথায় রাখবেন। পরবর্তী একটা ছবিতে চলে যায়, যেমন স্কোয়াকা একেবারে ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, তারা টোটাল স্কোয়াড গভীরতা দেখিয়েছে এবং এখানে 4-3-3 ফরমেশনটাই ধরে রাখা যাবে। এমবাপ্পে যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেন সেই জিনিসটা মাথায় রাখতে হবে। টনি ক্রুসের জায়গায় অন্য কাউকে চিন্তা করতে হবে, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। এমবাপ্পের বদলি একজন প্লেয়ার হিসেবে কিন্তু হোসেনের পাশাপাশি এনরিক এই নামটার কথা আমাদের মনে রাখতে হবে। এরপরে যদি আমরা ফরমেশনটাতে চলে যাই, এখানেও 4-3-3 একটা ফরমেশনের কথা বলা হয়েছে। এখানেও কিলিয়ান এমবাপ্পে কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করেছেন। প্রত্যেকটা জায়গায় জুড বেলিংহামকে কিন্তু এমন পজিশনে রাখা হয়েছে, যেখানে বেলিংহাম এর আগের সিজনে যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, যেভাবে একের পর এক গোল অপরচুনিটি পেয়েছেন, হয়তোবা সেই জিনিসটা পাবেন না এবং এটা জাস্টিফাইড। আপনার একাদশে যখন এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র একই সঙ্গে খেলবেন, তখন মিডফিল্ডে কোনো একজন ফুটবলারকে সে জায়গায় আসলে রান করার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আবার অন্য একটা জায়গায় যেমন একেবারে 4-4-2 একটা ফরমেশন দেখলাম, যেখানে আপনি মিডফিল্ড এবং ফাইনাল থার্ডটা দেখছেন, যেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পে দুজন ফরওয়ার্ডকে সামনে রেখে কামাভিঙ্গা, চুয়েমেনি, ভালভার্দে, বেলিংহাম এদেরকে মিডফিল্ডের পার্ট হিসেবে দেখানো হয়েছে। এটাও একটা অপশন হতে পারে। ভিন্ন ভিন্ন অনেক অপশন কিন্তু এই জায়গায় আছে। শুধুমাত্র একটা জিনিস নিয়ে আমার ডাউট আছে, কিলিয়ান এমবাপ্পে কখনোই সেন্টার ফরওয়ার্ড হিসেবে একা ওই জায়গায় থাকতে চান না, একটু লেফট সাইডে সরে থাকতে চান এবং চান যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে যাতে করে অন্য একজন প্লেয়ার থাকেন। ক্রিস্টোফ গ্যালতিয়ার কোচ হিসেবে থাকার সময় প্যারিস সেন্ট জার্মেইতে যখন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে হয়েছে, অনেক ম্যাচে কিন্তু তার আপত্তির কথা জানিয়েছেন। দেখা যাক এই ব্যাপারটাকে কার্লো আনচেলত্তি আসলে কিভাবে সামলান। কেউ একজন যদি সামলাতে পারেন, নামটা কার্লো আনচেলত্তি। এই ব্যাপারে অর্থাৎ এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ নিয়ে কি ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।